মার্জ, লিলি, উইল, রিক আর রনি মিলে ডেরির মানুষ খেকো দানবটাকে ২৭ বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিল। কিন্তু ২৭ বছর পর ১৯৮৭ সালে সেই দানব আবারও জেগে উঠেছে। ধীরে ধীরে সে বাচ্চাদের ধরে নিয়ে ভয় দেখিয়ে আবার শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। শুরু হয়েছে আরও ভয়ানক হত্যাকাণ্ড। এবার একে থামাবে কে? ডেরির কেউই এবার এই দানবের অস্তিত্ব জানে না, কেউই সতর্ক নয়। মার্জ, লিলি, রনি, উইল সবাই এখন বড় হয়ে গেছে। কেউ হয়তো আর ডেরিতে নেই, আবার কেউ থাকলেও এতদিনে দানবের কথা ভুলে গেছে। তাহলে এবার দানবটার বিরুদ্ধে লড়বে কে? দানবটা একসময় মার্জকে বলেছিল তার ছেলেই নাকি হবে দানবটার মৃত্যুর কারণ। মার্জের ছেলে কি সত্যি পারবে দানবটাকে মারতে? এই গল্পে এসেছে লুজার্স ক্লাব, যারা পেনিওয়াইজকে শেষ করবে। কিন্তু কিভাবে? চলুন আজ শুনে আসি সেই গল্পটাই। সময়টা তখন ১৯৮৮ সালের অক্টোবর। ডেরির দানবটাকে তার স্লিপিং সাইকেলে পাঠানোর ঠিক ২৭ বছর পর ডেরিতে এবার বেড়ে উঠেছে নতুন প্রজন্ম, উইল, লিলি আর রনিদের ছেলেমেয়েরা। ডেরির হাই স্কুলে পড়ছে কয়েকজন বন্ধু যারা স্বভাবগত দিক থেকেই একটু ভীতু আর লাজুক, তাই স্কুলে তারা পরিচিত লুজার নামে। তবে তারা এই নামকে অপমান নয়, বরং নিজেদের পরিচয় হিসেবেই গ্রহণ করেছে। নিজেদের গ্রুপের নাম দিয়েছে লুজার্স ক্লাব। এই দলে আছে বিল, রিচি, এডি আর স্ট্যানলি। বিল শান্ত স্বভাবের, কথা বলার সময় একটু তুতলিয়ে যায়। রিচি চশমা পরে, বেশি বকবক করে এবং বেশ কুল টাইপের। মজার ব্যাপার হলো এই রিচি মার্জের ছেলে। রিচের নামে অনুপ্রাণিত হয়েই মার্জ নিজের ছেলের নাম রেখেছে রিচি। এডি স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। নোংরা পরিবেশে তার শ্বাসকষ্ট হয়, তাই সবসময় ইনহেলার আর ওষুধ সঙ্গে রাখে। আর স্ট্যানলি একজন খ্রিস্টান যাজক পরিবারের ছেলে। সে শান্তশিষ্ট ও ভীতু প্রকৃতির। এই স্বভাবগুলোর কারণেই স্কুলে তারা লুজার হিসেবে পরিচিত। একদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেদিন বিল একটু অসুস্থ বোধ করছিল। তার ছোট ভাই জর্জি বিলের বানানো কাগজের নৌকা নিয়ে ভীষণ উত্তেজিত। নৌকায় রং দেওয়ার জন্য বিল জর্জিকে বেসমেন্টের স্টোর রুমে পাঠায়। অন্ধকার বেসমেন্টে নামতেই জর্জি হঠাৎ দেখে দুইটা জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ছোট হওয়ায় সে ভয় না পেয়ে রং নিয়ে ওপরে ফিরে আসে। বিল নৌকায় রং করে দেয়। রেইনকোট পরে জর্জি বাইরে বেরিয়ে যায় রাস্তায় জমে থাকা পানির স্রোতে নৌকা ভাসাতে। কিন্তু স্রোতের টানে নৌকাটা ড্রেনের ভেতরে ঢুকে যায়। নৌকা হারালে বিল বকবে, এই ভয়ে জর্জি ড্রেনের মুখের কাছে এগিয়ে যায়। সেখানেই সে দেখে ড্রেনের ভেতর দাঁড়িয়ে আছে এক ক্লাউন। আসলে সেটাই দানব, পেনিওয়াইজের রূপে। ক্লাউন দেখে জর্জি খুশি হয়ে যায়। পেনিওয়াইজ মিষ্টি গলায় কথা বলে, তাকে আকৃষ্ট করতে থাকে। বলে ড্রেনের ভেতরে নাকি সার্কাস আছে, চাইলে জর্জি দেখে আসতে পারে। জর্জি বলে তাকে বাসায় ফিরতে হবে, এখন যাওয়া সম্ভব না। এই সময় পাশের বাড়ির এক মহিলা দেখে জর্জি ড্রেনের সামনে উবু হয়ে আছে। কিন্তু সে ভাবে বাচ্চা হয়তো খেলছে। সে যে ড্রেনের ভেতরের কারোর সাথে কথা বলছে তা সে বুঝতে পারে না। পেনিওয়াইজ তখন জর্জিকে নৌকা ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে কাছে ডাকে। জর্জি হাত বাড়াতেই ক্লাউন নিজের ভয়ানক দাঁত বের করে তার হাত কামড়ে ছিঁড়ে ফেলে। জর্জি পালাতে চাইলে তাকে টেনে ড্রেনের ভেতরে নিয়ে যায়। বৃষ্টির শব্দে জর্জির চিৎকার কারো কানে পৌঁছায় না। কিছুক্ষণ পর সেই মহিলা বাইরে এসে দেখে রাস্তায় রক্তের ধারা, কিন্তু জর্জি নেই। সেদিন থেকে জর্জি নিখোঁজ, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। সবাই ধরে নেয় সে ড্রেনে পড়ে মারা গেছে। ধীরে ধীরে খোঁজাখুঁজি বন্ধ হয়ে যায়। কিন্তু বিল একমাত্র মানুষ যে জর্জির হারিয়ে যাওয়াকে মেনে নিতে পারে না। সে বিশ্বাস করে খুঁজলে এখনো পাওয়া যেতে পারে জর্জিকে। বিল আশা ছাড়ে না। জর্জি হারানোর পর কেটে যায় আরও কয়েক মাস। সময় তখন ১৯৮৯ সালের আগস্ট মাস। ডেরি হাই স্কুলে সেমিস্টার শেষ। শুরু হয়েছে গ্রীষ্মের ছুটি। লুজার্স ক্লাবের সবাই স্কুল থেকে বের হওয়ার সময়ে আগের সেমিস্টারের বই খাতা ডাস্টবিনে ফেলে দেয়। ছুটিতে কি করবে তা নিয়ে পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই স্কুলে আসে পুলিশ। আরও এক বাচ্চা নিখোঁজ। এই ঘটনার তদন্ত চলছে। লুজার্স ক্লাব যখন গল্প করছিল তখন সেখানে হাজির হয় বুলি গ্রুপ। এদের নেতা হেনরি। ডেরির নিরীহ বাচ্চাদের কাছে হেনরির নামই আতঙ্ক। র্যাগিং করা, ভয় দেখানোই তাদের কাজ। হেনরি একজন পুলিশের ছেলে, কিন্তু তার বাবা তাকে তেমন গুরুত্ব দেয় না, ভীতু আর অকর্মণ্য ভাবে। এই অবহেলাই হেনরিকে শহরের দুর্বল বাচ্চাদের ওপর দাপট দেখাতে বাধ্য করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য। হেনরি যখন লুজার্স ক্লাবকে বিরক্ত করছিল তখন দূরে তার বাবাকে ডিউটিতে দাঁড়িয়ে থাকতে দেখে। বাবার সামনে ঝামেলা না বাড়িয়ে পরে দেখে নেবে এমন হুমকি দিয়ে সে দলবল নিয়ে চলে যায়।
লুজার্স ক্লাবও যার যার বাড়ির পথে রওনা দেয়। এদিকে ডেরি হাই স্কুলেই পড়ে বেভারলি নামের একটি মেয়ে। পোশাক আশাক আর স্বাধীনচেতা আচরণের কারণে অনেকেই তাকে খারাপ মেয়ে ভাবে। স্কুলের একদল মিন মেয়ে তাকে নিয়মিত বিরক্ত করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বেভারলি খারাপ মেয়ে নয়, বরং তার নিজের জীবনই এক দুঃস্বপ্ন। মা নেই, মদ্যপ বাবার হাতে সে নির্যাতিত হয়। বাড়ি ফিরতেও তার ভয় লাগে। কোনো বন্ধু নেই, একা লড়ছে সে। সেদিন স্কুল ছুটির পর বের হতে গিয়ে বেভারলির দেখা হয় নতুন ভর্তি হওয়া ছেলে বেনের সাথে। বেন ডেরিতে নতুন, পড়ুয়া আর শান্ত স্বভাবের। একই ক্লাসে পড়লেও তাদের আগে পরিচয় হয়নি, কিন্তু বেন মনে মনে বেভারলিকে পছন্দ করে। সেই দিনই তাদের প্রথম পরিচয় হয়। বেভারলি বেনকে সতর্ক করে বলে হেনরির গ্রুপ তাকে খুঁজছে, তাই যেন সে সাবধানে থাকে। যাই হোক, উইলের বাবা হ্যানলন ডেরিতেই থেকে গিয়েছিল। তিনি ফার্ম হাউস কিনে সেখানে খামার গড়ে তোলেন, পশুপালন আর চাষাবাদ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বছর কেটে যায়। উইল বড় হয়ে বিয়ে করে, তার এক ছেলে হয়, নাম মাইক। কিন্তু এক ভয়াবহ দিন বাড়িতে আগুন লাগে। উইল আর তার স্ত্রী ছেলে মাইককে বাঁচাতে গিয়ে তার সামনেই আগুনে পুড়ে মারা যায়। সেই ঘটনা মাইককে গভীরভাবে ট্রমাটাইজ করে দেয়। এখন মাইক লুজার্স ক্লাবের অন্যদেরই বয়সী। সে শহরের বাইরে দাদা হ্যানলনের সাথেই ফার্মে থাকে। হ্যানলন তাকে সাহসী করে গড়ে তুলতে চায়, কিন্তু মাইক রয়ে গেছে ভীতু প্রকৃতির। হ্যানলন নিয়মিত ভেড়া জবাই করে মাংস বানান আর মাইককে শহরে ডেলিভারি দিতে পাঠান। তিনি মাইককে দিয়ে ভেড়া মারানোর চেষ্টা করেন, কিন্তু মাইক ভয়ে পারে না। তখন হ্যানলন তাকে বোঝান সে যদি সাহসী না হয় তাহলে দুনিয়া একদিন তাকেও ভেড়ার মতোই জবাই করবে, আর সে কিছুই করতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো মাইক ইতিমধ্যেই হেনরির গ্রুপের বুলি আর র্যাগিংয়ের শিকার। সে সবসময় চেষ্টা করে ওদের চোখ এড়িয়ে চলতে। এর মধ্যেই ডেরির দানব ধীরে ধীরে সবার সামনে হাজির হতে শুরু করে নিজের শক্তি সঞ্চয় করার জন্য। সে প্রত্যেকের সামনে তাদের সবচেয়ে বড় ভয়ের রূপে আবির্ভূত হয়। একদিন মাইক মাংস নিয়ে শহরে ডেলিভারি দিতে যায়। রাস্তায় হেনরির গ্রুপকে আসতে দেখে সে তাড়াতাড়ি পাশের এক গলিতে লুকায়। তারা চলে গেলে মাইক যে দোকানে পার্সেল দেওয়ার কথা সেখানে এগোয়। ঠিক তখনই সে দেখে দোকানের ভেতর থেকে মানুষের চিৎকারের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে। ধীরে ধীরে পোড়া মানুষের একটি হাত বের হয়ে আসে আর তার নাম ধরে ডাকতে থাকে। মাইকের সবচেয়ে বড় আতঙ্কই ছিল আগুনে পুড়ে যাওয়া তার বাবা মা, আর সেই ভয়কেই ব্যবহার করে দানবটা তার সামনে এই রূপ এসেছে। হঠাৎ দরজাটা নিচ থেকেই খুলে যায়। ভেতরের অন্ধকারে মাইক আবছাভাবে দেখে জ্বলন্ত চোখের ক্লাউনরূপী দানব। কিন্তু ঠিক তখনই হেনরি গাড়ি নিয়ে ছুটে আসে। মাইক বাস্তবে ফিরে আসে। হেনরি তাকে হুমকি দেয় শহর ছেড়ে চলে যেতে, তারপর গাড়ি নিয়ে চলে যায়। এরপর মাংসের দোকানের মালিক বাইরে এসে জিজ্ঞেস করে মাইক ঠিক আছে কিনা। দানবটাকে তখন আর দেখা যায় না। অন্যদিকে স্ট্যানলির যাজক বাবা তাকে চার্চে বাইবেল পড়াতে চাচ্ছিলেন, কিন্তু স্ট্যানলির মন সেখানে বসছিল না। তাই বাবা তাকে নিজের স্টাডি রুমে বাইবেল রেখে আসতে বলেন। স্টাডি রুমের দেয়ালে টাঙানো আছে এক ভয়ঙ্কর মুখের নারীর ছবি। ছোটবেলা থেকেই ছবিটাকে স্ট্যানলি ভয় পায়। সেদিনও ভয়ে ভয়ে সে ঘরে ঢোকে বাইবেল রাখতে, আর তখনই দানবটা তার সামনে হাজির হয় ঠিক সেই ভয়ঙ্কর মুখের নারীর রূপ ধরে। প্রচণ্ড ভয় পেয়ে স্ট্যানলি দৌড়ে ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। যাই হোক, বিল দৃঢ়ভাবে বিশ্বাস করে তার ভাই জর্জি এখনও বেঁচে আছে। সেই বিশ্বাস থেকেই সে তাদের গ্যারেজে ডেরি ড্রেনের মতো একটি যন্ত্র তৈরি করে। বাবাকে দেখিয়ে বোঝাতে চায় ড্রেনের শেষ প্রান্তে হয়তো জর্জি আটকে আছে, সেখানেই তাকে পাওয়া যাবে। কিন্তু বিলের বাবা রেগে যান, এসব কল্পনা বাদ দিতে বলেন এবং জর্জির মৃত্যু মেনে নিতে বাধ্য করতে চান। কোনো সাপোর্ট না পেয়ে বিল সিদ্ধান্ত নেয় এই গ্রীষ্মের ছুটিতে সে লুজার্স ক্লাবকে নিয়েই জর্জিকে খুঁজে বের করবে। একদিন তারা ডেরি শহরের বাইরে ড্রেনের শেষ প্রান্তে যাওয়ার পরিকল্পনা করে। বিল আর রিচি প্রথমে যায় এডির বাড়িতে। এডির মা তাকে অতিরিক্ত আগলে রাখে, সব সময় কাছে রাখতে চায়। এডিকে নিয়ে বের হতে হলে মিথ্যা কথা বলতে হয়, তাই তারা বলে তারা শুধু বাইরে খেলতে যাচ্ছে। এডির মা নোংরা কিছু ধরতে মানা করে, নোংরা জায়গায় যেতে নিষেধ করে। এরপরই বাইরে যাওয়ার অনুমতি দেয়। এডি, স্ট্যানলি, বিল আর রিচি সাইকেল নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের দিকে। অন্যদিকে বেনের কোনো বন্ধু নেই। সে একা লাইব্রেরিতে বসে থাকে পড়াশোনা করার অজুহাতে। আসলে সে লাইব্রেরিয়ানকে ডেরির ইতিহাসের বই আনতে পাঠায়।
আর ফাঁকে বেভারলিকে নিয়ে একটি কবিতা লিখতে থাকে। তার পরিকল্পনা, সুযোগ পেলে বেভারলির বই বা ব্যাগে গোপনে কবিতাটি রেখে দেবে। লাইব্রেরিয়ান বই এনে দিয়ে বলে, গ্রীষ্মের ছুটি এভাবে একা কাটানোর নয়, বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করতে হয়। কিন্তু বেন কিভাবে বলবে তার কোনো বন্ধুই নেই? সে শুধু বলে তার পড়তেই ভালো লাগে। লাইব্রেরিয়ান আর কিছু না বলে চলে যায়। বেন ডেরির ইতিহাসের বইয়ের পাতা উল্টাতে থাকে। প্রতিটি পাতায় ছবি আর নিচে লেখা ঘটনা ও সময়। পাতা উল্টাতে উল্টাতে সে শহরের পুরনো দুর্ঘটনাগুলোর কথা জানতে থাকে। কিন্তু হঠাৎ লক্ষ্য করে যতবারই পাতা উল্টায় বইটা বারবার একই পাতায় ফিরে আসছে। বেন অবাক হয়ে যায়, কি হচ্ছে এটা? আসলে দানবটাই তাকে ভয় দেখানোর খেলা শুরু করেছে। ঠিক তখন বেনের চোখে পড়ে একটি লাল বেলুন। বেলুনের পেছনে যেতে যেতে সে লাইব্রেরির বই রাখার বেসমেন্টে নেমে যায়। সেখানে হঠাৎ এক মাথা কাটা সৈন্যের শরীরের রূপ ধরে দানবটা তাকে তাড়া করে। বেন চিৎকার করে দৌড়ে পালাতে গেলে ঠিক তখনই লাইব্রেরিয়ান সেখানে এসে পড়ে। সঙ্গে সঙ্গে দানবটা অদৃশ্য হয়ে যায়। বেন আর লাইব্রেরিতে এক মুহূর্ত থাকে না, সোজা বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে অপেক্ষা করছিল হেনরি আর তার গ্রুপ। বেনকে একা পেয়ে তারা তাকে ধরে নিয়ে যায় শহরের বাইরে, জঙ্গলের ধারের একটি রাস্তায়। একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে শুরু হয় নির্মম র্যাগিং। এক পর্যায়ে হেনরির সীমা ছাড়িয়ে যায়। বাবার কাছ থেকে চুরি করা একটি ছুরি দিয়ে সে বেনের পেটে গভীর কাট বসাতে থাকে। রক্ত বের হতে থাকলেও হেনরি থামে না। হঠাৎ বেন তার জীবনের সব রাগ দুঃখ একসাথে জমিয়ে হেনরির দুই পায়ের মাঝখানের সবচেয়ে সংবেদনশীল বোতামে লাথি মারে। হেনরি পেছনে হেলে পড়ে যায় আর বেন নিচে গড়িয়ে পড়ে উঠে দাঁড়িয়ে দৌড় দেয় জঙ্গলের ভেতর। হেনরি আর তার 3 সঙ্গী পিছু নেয়। দৌড়াতে গিয়ে হেনরির হাত থেকে ছুরি হারিয়ে যায়। বাবার ছুরি হারালে কি হবে তা সে ভালোই জানে, তাই দুইজনকে বেনের পেছনে পাঠিয়ে আরেকজনকে নিয়ে সে ছুরি খুঁজতে থাকে। এদিকে বেনকে তাড়া করা দুইজন একসময় তার ট্র্যাক হারিয়ে ফেলে। তাকে খুঁজতে খুঁজতে তারা আলাদা হয়ে যায়। তাদের একজন যেতে যেতে ডেরি ড্রেনের ভেতর ঢুকে পড়ে, আর সেখানেই অন্ধকারের ভেতর থেকে দানবটা তাকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে। লুজার্স গ্রুপ ড্রেনের সেই পথটি খুঁজতে শুরু করে যেখান থেকে তারা ভাবছে জর্জি বের হতে পারে। বিল ও রিচি ড্রেনের ভেতরে ঢুকে যায়, কিন্তু এডি ও স্ট্যানলি নোংরা পানির মধ্যে যেতে চায় না। ঠিক তখনই বিল হঠাৎ খুঁজে পায় নিখোঁজ হওয়া কিছুদিন আগের একটি মেয়ের জুতো। তখন তার ধারণা হয় হয়তো নিখোঁজ হওয়া বাচ্চারা সবাই এই ড্রেনে কোথাও আছে। তারা ডিসকাস করতে থাকে যে আরও ভিতরে খুঁজতে যাওয়া উচিত হবে কিনা। তখনই হঠাৎ হেনরির গ্রুপ থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে আসে বেন। পেটে কাটা দাগ, রক্তে লথিত বেনকে দেখে লুজার্স গ্রুপের সবাই এগিয়ে আসে। তারা তাকে সাইকেলের পেছনে বসিয়ে শহরে নিয়ে আসে এবং এক নির্জন জায়গায় বসিয়ে রাখে। বেনের চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট দরকার, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তাই তারা রিচিকে বেনের কাছে রেখে বিল, এডি ও স্ট্যানলি সুপার শপে যায়। প্রয়োজনীয় জিনিসগুলো নিলে যখন টাকা দেওয়ার পালা আসে তারা এডিকে দিতে বলে, কারণ এডির ক্রেডিট কার্ড আছে। কিন্তু এডি রাজি হয় না। যদি তার মা জানে যে সে এসব ওষুধ কিনেছে তাহলে তার মা ভাববে সে অসুস্থ এবং পুরো শরীর পরীক্ষা করবে। এডির কাছে তা অসহনীয়। সে সময় বেভারলি শপে আসে প্যাট কিনতে। বিলদের পরিস্থিতি দেখে সে সাহায্য করার প্রস্তাব দেয়। এরপর বেভারলি সেলসম্যানের সঙ্গে আলাপ শুরু করে এবং একসময় সে কিছু জিনিস অসাবধানতার ভান করে ফেলে দেয়। সেলসম্যান তা তুলতে গেলে বেভারলি বিল, এডি ও স্ট্যানলিকে ইশারা করে। তারা লুকিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বের হয়ে আসে। বেভারলিও এই সুযোগে নিজে কিছু সিগারেট নিয়ে নেয়। সুপার শপ থেকে বের হয়ে লুজার্স গ্রুপের সঙ্গে বেভারলি যোগ দেয়। ততক্ষণে বেনের ব্যান্ডেজ হয়ে গেছে। বেভারলি এসে জিজ্ঞাসা করে বেনের এরকম কে করেছে। রিচি বলে হেনরি এই ঘটনার জন্য দায়ী। কথোপকথনের মধ্যেই বিল বেভারলিকে জানায় তারা পরদিন লেকে যাবে এবং তাকে ইনভাইট করে। বেভারলি আসার কথা বলে চলে যায়। বেভারলি চলে যাওয়ার পর স্ট্যানলি রিচির ওপর রেগে যায়, কারণ সে হেনরির ঘটনা সবকিছু বেভারলিকে বলে দিয়েছে। বেন জিজ্ঞাসা করে বললে সমস্যা কি। রিচি বলে বেভারলি ভালো মেয়ে না, তার অনেক বয়ফ্রেন্ড আছে। তবে বিল বেভারলিকে ডিফেন্স করে এবং বলে সে অমন মেয়ে নয়। রিচি মজা করে বিলকে নিয়ে, কারণ বিল গোপনে ক্লাস 3 থেকেই বেভারলিকে পছন্দ করে আসছে। এরপর লুজার্স ক্লাব 4 জনের সঙ্গে বেন ও বেভারলি যোগ হয়। বাসায় ফেরার পর
বেভারলির বাবা তার চুলে বাজেভাবে স্পর্শ করলে ক্ষোভে বেভারলি ওয়াশরুমে গিয়ে চুল ছোট করে কেটে ফেলে। পরদিন বেভারলি লেকে যায়। সেখানে সে দেখে বিল, রিচি, স্ট্যানলি, এডি ও বেন পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। নিচে লেকে ঝাঁপ দেওয়ার ভয় পাচ্ছে সবাই। বেভারলি এসে প্রথমে লাফ দেয়। মেয়েটির সামনে নিজেদের মানসম্মান ধূলিসাৎ যাতে না হয় তাই তারা সবাই লেকে ঝাঁপ দেয়। হই হুল্লোড়, গোসল ও মজার পরে সবাই রোদে বসে আড্ডা দেয়। তখন স্ট্যানলি ও রিচি বেনের ব্যাগ থেকে একটি নোটবুক বের করে। নোটবুকে ডেরিতে নিখোঁজ সংক্রান্ত পেপার কাট আউট রয়েছে। রিচি বেনকে জিজ্ঞাসা করে, এগুলো তুমি কেন কালেক্ট করছো? বেন জানায় সে ডেরি শহরের ইতিহাস নিয়ে পড়ছে। ডেরির মতো শহর আগে কখনো দেখেনি। অন্যান্য শহরের তুলনায় ডেরিতে 6 গুণ বেশি মানুষ নিখোঁজ হয় এবং বাচ্চার সংখ্যা আরও বেশি। তার বাসায় এই বিষয়ে আরও অনেক নিউজ কাট আউট আছে যা তারা চাইলে দেখতে পারে। সবাই মিলে বেনের বাসায় যায়। দেয়ালে ডেরির বিভিন্ন নিউজ কাট আউট ও একটি চুক্তিপত্র ঝোলানো আছে যেখানে অনেকের স্বাক্ষর রয়েছে। বেন জানায় ডেরি আগে শিকারীদের শহর ছিল। এক সময় 91 জন মানুষ শহর বানানোর জন্য স্বাক্ষর করেছিল, কিন্তু শীতের সেই বছরে তারা হঠাৎ গায়েব হয়ে যায়। কেবল কুয়ার ধারে তাদের রক্তমাখা কাপড় পাওয়া যায়। বিল জিজ্ঞাসা করে কুয়াটা কোথায়? বেন জানায় সে জানে না। তারা কি পারবে সেই কুয়াটা খুঁজে বের করতে, ডেরির রহস্য উদ্ঘাটন করতে? যাই হোক, দানবের পরের শিকার হয় এডি। লুজার্স ক্লাবের সঙ্গে সময় কাটিয়ে সে বাড়ি ফিরছিল। ডেরির সেই পরিত্যক্ত বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় তার মধ্যে অজানা ভয় জেগে ওঠে। তারা সবসময় এই বাড়িটিকে ভয়ঙ্কর মনে করত এবং সাধারণত এড়িয়ে যেত। হঠাৎ এডির ভয় বেড়ে যায়। হার্টবিট দ্রুত চলে আসে। কোমরে থাকা ব্যাগ থেকে ঔষধ বের করে খেতে গেলে সে দেখে সেই বাড়িটির দরজা নিচ থেকেই খুলে গেছে এবং কেউ তাকে ডাকছে। ভয় পেয়ে এডি দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ব্যাগ থেকে সব ঔষধ ছিটকে পড়ে। সে সেগুলো তুলতে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার সামনে আসে একদম নোংরা, ভীতিকর দেখতে একজন ব্যক্তি। এডি নোংরা জিনিস সহ্য করতে পারে না এবং দানবটি তার সামনে এই রূপে এসেছে ভয় দেখানোর জন্য। দানবের ধাওয়া খেয়ে এডি পুরনো বাড়িটির আঙিনায় চলে আসে। হঠাৎ করে দানবটি ভ্যানিশ হয়ে আবার ক্লাউনের রূপ নিয়ে ফিরে আসে। হাতে অনেকগুলো লাল বেলুন নিয়ে এডিকে ডাকতে থাকে। এরপর বিকট হাসি হাসতে থাকে যা এডিকে আতঙ্কিত করে। এডি ভয় পেয়ে চিৎকার করলে দানবটি আচমকাই আবারও ভ্যানিশ হয়ে যায়। এডি নিরাপদে সেখান থেকে চলে আসে। প্রকৃতপক্ষে দানবটার মূল পরিকল্পনা ছিল এডিকে ভয় দেখানো। একইভাবে এটি একে একে সবাইকে আতঙ্কিত করছে নিজের শক্তি সঞ্চয় করার জন্য। সেই রাতেই বেভারলি বাসায় ফিরে নিজের ব্যাগ খুলে দেখে একটি ফটোকার্ড। ফটোকার্ডে ডেরির সেই টাওয়ারের ছবি যেখানে বেন বেভারলিকে নিয়ে গোপনে কবিতা লিখেছিল। এটি বেভারলির অজান্তেই ব্যাগে রাখা হয়েছিল। বেভারলি প্রথমে মনে করে হয়তো বিলি এটি দিয়েছে। আনন্দ ও কৌতূহলের মিশ্রণে সে ফটোকার্ডটি পড়তে ওয়াশরুমে যায়। হঠাৎ বেসিন থেকে শব্দ শোনা যায়, যেন কেউ তাকে ডাকছে। কাছে গেলে বেসিন থেকে চুলের মতো লম্বা দড়ি বের হয়ে বেভারলিকে জড়িয়ে ফেলে। সঙ্গে সঙ্গে বেসিন থেকে রক্তের ফ্লো বের হয়ে পুরো ওয়াশরুম রক্তে মাখামাখি হয়ে যায়। চিৎকার করতে করতে বেভারলির বাবা সেখানে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। বেভারলি বলে পুরো ওয়াশরুম রক্তে মাখামাখি হয়ে গেছে। তখন তার বাবা তাকে জানায় কিছুই হয়নি, আসলে রক্তটি কেবল বেভারলির চোখে দেখা যাচ্ছিল। তার বাবা তা দেখতে পাচ্ছিল না। এদিকে বিল রাতে ঘুমাতে পারছিল না। জর্জির কথা মনে পড়ছিল। সে উঠে জর্জির রুমের দিকে যায়। হঠাৎ ডাইনিং রুম থেকে জর্জির শব্দ শোনে এবং সেখানে এগিয়ে যায়। গিয়ে দেখে জর্জি ধীরে ধীরে বেসমেন্টের দিকে নামছে। বিলও তার পিছু পিছু বেসমেন্টে নামে। বেসমেন্টে গিয়ে সে দেখে পুরো ফ্লোর পানিতে ডুবে আছে এবং জর্জি পানিতে দাঁড়িয়ে তাকে ডাকছে। প্রথমে বিল মনে করে সত্যি জর্জি এসেছে, কিন্তু হঠাৎ জর্জির পাশে ক্লাউনরূপী দানবটিও দেখা দেয়। ক্লাউনটি বিলকে ধরতে এগিয়ে আসে, কিন্তু বিল দ্রুত উপরে উঠে বেসমেন্টের দরজা আটকে দেয়। এভাবেই সে এই বিপদ থেকে বেঁচে যায়। যাই হোক, বেভারলির সঙ্গে যে ঘটনা ঘটেছিল তারপর সে লুজার্স ক্লাবের সবাইকে তার বাসায় ডেকে আনে। তার বাবা তখন বাড়িতে ছিল না। বেভারলি সবাইকে ঘটনাটা খুলে বলে। রিচি ছাড়া সবাই যেহেতু কিছু না কিছু দেখে ভয় পেয়েছিল, তাই তারা বেভারলির কথায় বিশ্বাস করে, যদিও কেউই একে অপরকে কারোর ভয় পাওয়ার ব্যাপারটি জানায়নি। রিচিকে বেভারলির বাবা বাড়িতে ফিরে এলে ইশারা করার জন্য পাহাড়ে রাখে, আর লুজার্স ক্লাবের বাকি সবাই বেভারলির ওয়াশরুম পরিষ্কার করতে থাকে। ওয়াশরুম পরিষ্কার করার সময় বেভারলি ও বিল একাকী হয়ে গেলে বেভারলি বিলকে ফটোকার্ডের কবিতার একটি লাইন বলে, কিন্তু বিল পরের লাইন বলতে পারে না। সে জানায় কবিতাটি তার খুব পছন্দ নয়।
তখন বেভারলি বুঝতে পারে ফটো কার্ড এবং বার্তাটি বিল তাকে দেয়নি, বরং অন্য কেউ দিয়েছে। ওয়াশরুম ক্লিন হয়ে গেলে সবাই বেভারলির বাসা থেকে বের হয়। রিচি, বিল, বেভারলি, বেন, স্ট্যানলি ও এডি সবাই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। রিচি একটু বিরক্ত, কারণ তারা বেভারলির কথায় বিশ্বাস করে তার ওয়াশরুমও পরিষ্কার করেছে। বিল তখন জানায় সেও এমন কিছু দেখেছে, যার কারণে বেভারলির কথা তার বিশ্বাস হয়েছে। এরপর সবাই একে একে জানায় তারা সবাই কিছু না কিছু দেখেছে। রিচি মজা করে বলে, সেটা কি শুধু ভালো মানুষরাই দেখে? তাই আমি দেখিনি। কিছু দূর এগোতে গিয়ে তারা হেনরির গাড়ি দেখে। পাশেই মাইকেলের সাইকেল পড়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই। লুজার্স ক্লাব বুঝতে পারে হেনরির এবারের শিকার মাইক। এডি ও স্ট্যানলি পালাতে যায়, কিন্তু বেভারলি বলে তাদের উচিত মাইককে সাহায্য করা। বলেই সে জঙ্গলের সেই দিকের দিকে এগোতে থাকে যেদিক থেকে মাইকের আওয়াজ আসছিল। লুজার্সের বাকিরাও তখন তার সঙ্গে যায়। জঙ্গলের ভেতর নদীর ধারে হেনরি মাইককে পাথর দিয়ে মারছিল। পাশেই দাঁড়িয়েছিল হেনরির গ্রুপ। তখন মাইকের চোখে পড়ে ঝোপের মধ্যে এক ক্লাউন একটি বাচ্চার হাত ধরে রক্তমাখা মুখে চিবিয়ে খাচ্ছে। ক্লাউনটি মাইকের দিকে তাকিয়ে হাই দেয়। হেনরি একটি পাথর তুলে মাইককে মারতে গেলে নদীর অপর পাশ থেকে বেভারলি এসে একটি পাথর তুলে দূর থেকে হেনরির মাথায় মারে। হেনরি ছিটকে সরে যায়। নদীর পানি তখন কম ছিল। মাইক উঠে দৌড়ে লুজার্স ক্লাবের সামনে চলে আসে। লুজার্সরা সবাই পাথর তুলে মারে। হেনরির গ্রুপও পাল্টা পাথর মারতে থাকে, কিন্তু লুজার্সরা সংখ্যায় বেশি। হেনরির গ্রুপ পেরে ওঠে না। তারা হেনরিকে ফেলে দিয়ে পালিয়ে যায়। লুজার্সরা সবাই হেনরিকে গালাগাল করে সেখান থেকে চলে আসে। মাইক তখন তাদের বলে, তোমাদের এটা করা ঠিক হয়নি। এখন হেনরি তোমাদের পিছে লাগবে। এডি জানায়, হেনরি তো ইতিমধ্যেই আমাদের পেছনে আছে, এমনিতেই আমাদের বিরক্ত করে মারে। এই ঘটনার পর লুজার্স ক্লাবে নতুন সদস্য হিসেবে যোগ হয় মাইক। যাই হোক, এরপর একদিন লুজার্স ক্লাবের সবাই ঘুরে বেড়াচ্ছিল। তখন বিল বলে, একের পর এক বাচ্চা নিখোঁজ হচ্ছে, আর সবাই আগের বাচ্চার নিখোঁজ হওয়ার ঘটনা ভুলে যায়। এটা কখন শেষ হবে? বেন জানায়, আর কিছুদিন পরই শেষ হবে। আমি ডেরির ইতিহাস পড়েছি। প্রতি 27 বছর পর এমন ঘটনা 1 বছর ধরে ঘটে, তারপর হঠাৎ করে আবার 27 বছরের জন্য থেমে যায়। মাইক যোগ করে, আমার দাদা হ্যানলন বলেছে ডেরিতে একটা খারাপ শক্তি আছে। এটা 27 বছর পর পর জেগে ওঠে এবং মানুষকে খায়। কিন্তু তখন প্রশ্ন দাঁড়ায়, তারা সবাই তো আলাদা আলাদা সব জিনিস দেখে ভয় পেয়েছে, তাহলে একটা শক্তি কিভাবে হলো এটা? এরপর সবাই বুঝতে পারে যে যে জিনিস দেখে ভয় পায়, এই অপশক্তিটা তার সামনে সেই রূপ ধরেই আসে। রিচি এখনো কিছু দেখেনি, তাই সবাই জিজ্ঞেস করে সে কি দেখে ভয় পায়। রিচি বলে সে সবচেয়ে ভয় পায় ক্লাউনকে। এরপর সবাই এই বিষয়ে গবেষণা শুরু করে। একদিন বিলদের গ্যারেজে দেয়ালে একটি ম্যাপ লাগানো হয়, যেখানে 27 বছরের চক্রে ঘটেছে এমন সব ঘটনা ডেরির কোন জায়গায় ঘটেছে তা মার্ক করা আছে। প্রজেক্টরের সাহায্যে সেই ম্যাপের ওপর ডেরির ড্রেনের ছবি ফেলা হয়। সবকিছু মিলিয়ে তারা দেখতে পায় ডেরির সমস্ত দুর্ঘটনা ড্রেনের আশেপাশে ঘটেছে, আর সব ড্রেন হুইল হাউসের সঙ্গে মিশেছে। অর্থাৎ ভুতুরে বাড়িটাতেই সেই কুয়া রয়েছে। তাদের কথাবার্তার মাঝেই হঠাৎ ম্যাপের ছবি পাল্টে বিলের পরিবারের ফটো আসে একটার পর একটা। এরপর আচমকা প্রজেক্টরের পর্দায় জোকারের ছবি আসে, আর জোকার রূপী সেই দানব প্রজেক্টর থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসে। বুদ্ধি করে বেন গ্যারেজের দরজা খুলে দেয়। বাইরে থেকে আলো এসে প্রজেক্টরের ছবি মুছে দেয়, আর ক্লাউনটি গায়েব হয়ে যায়। বিল তখন জানায় সে সেই ভুতুরে বাড়িটিতে যাবে ক্লু খুঁজতে। একটু আগে বিভৎস ক্লাউন দেখে সবার সাহস উবে গেছে। তারা বিলকে মানা করে সেখানে যেতে, কিন্তু বিল জানায় কেউ না গেলে সে একাই যাবে। তারপর সে সাইকেল নিয়ে বাড়িটিতে চলে যায়, আর বাকিরাও তার পিছু পিছু যায়। বাড়িতে গিয়ে তারা সিদ্ধান্ত নেয় একজন বাইরে থাকবে বিপদের সময় সাহায্য ডাকার জন্য, আর বাকিরা ভেতরে যাবে। স্ট্যানলি বাইরে দাঁড়ায়, আর বাকিরা ভেতরে প্রবেশ করে। পরিত্যক্ত বাড়িটা ময়লা, ধুলাবালি আর মাকড়সার জালে ভর্তি। সেখানে রিচি একটা কাগজ কুড়িয়ে পায়, যেটাতে তার নিখোঁজের সংবাদ ছাপা আছে। রিচি নিজের নিখোঁজ সংবাদ এই পরিত্যক্ত বাড়িতে এভাবে দেখে মারাত্মক ভয় পায়। মজার ব্যাপার হচ্ছে, এই কাগজটা দেখিয়েই দানব মার্জকে বলেছিল মার্জের ছেলেই একদিন দানবটার মৃত্যুর কারণ হবে। তো এডি, বিল আর স্ট্যানলি রিচিকে সাহস দিয়ে বলে যে দানবটা রিচিকে ভয় দেখানোর চেষ্টা করছে, সে যাতে ভয় না পায়। তো তারা সবাই মিলে পুরো বাড়িটা খুঁজতে থাকে। এমন সময় উপরের ফ্লোর থেকে জর্জির আওয়াজ শুনে তারা, রিচি, বিল আর এডি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। তারা দেখে একটা রুমের ফ্লোরে হারিয়ে যাওয়া একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু একটা তাকে টেনে নেয়।
তো তারা সেই রুমের দিকে এগিয়ে যেতে থাকে। এডি ছিল সবার পেছনে। কেউ একজন তার নাম ধরে রাখলে সে থমকে দাঁড়ায়। ততক্ষণে বিল আর রিচি অনেকটা সামনে চলে গেছে। তারা সেই রুমে গিয়ে ঢোকে। হুট করে সেই রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। এডি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এদিকে বিল দরজা খুলে এডির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। এডির সামনের ফ্লোর ভেঙে পড়ে। আর তখন দানবটা সেই ভয়ানক নোংরা দেখতে লোক সেজে এসে এডিকে নিচে ফেলে দেয়। এদিকে বিল যখন দরজা খোলার চেষ্টা করছিল তখন রিচি তার পরের আরেকটা রুমে যায়, যেখানে কাপড় দিয়ে ঢাকা অনেক মূর্তি ছিল। সেখানে একটা বক্স ছিল, যে বক্সের ওপর রিচির সে নিখোঁজ সংবাদের কাগজ আটা, আর তাতে রক্ত দিয়ে লেখা ফাউন্ড। তো রিচি সেই বাক্সটা খুলে দেখে তাতে তার মতো দেখতেই একটা পুতুল শুয়ে আছে। হঠাৎ বাক্সের ভেতর থেকে জোকার বের হয়ে আসে। রিচি পালাতে গেলে রুমের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন বিল দরজা খুলে রিচিকে বের করে নেয়। এদিকে এডি পড়ে গিয়ে একটা হাত ভেঙে গেছে। দানবটা জোকার সাজে এসে ভয়ানকভাবে হা করে এডিকে ভয় দেখাতে থাকে। ভয় দেখিয়ে মজা নিয়ে এরপর খাবে বলে। অন্যদিকে রিচি আর বিলের সামনে তিনটা দরজা। একটা দরজাতে রক্ত দিয়ে লেখা ভয়ানক, আরেকটাতে লেখা আরো ভয়ানক, আর অন্যটাতে লেখা একেবারেই ভয়ানক না। যেটাতে একেবারেই ভয়ানক না লেখা সেই দরজা খুললে তারা দেখে নিখোঁজ হওয়া একটা বাচ্চা ঝুলে আছে, যার শরীরের পেট থেকে নিচের অংশটা নেই। তো তারা দরজাটা আবার বন্ধ করে দেয়। রিচি মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। বিল ততক্ষণে যা বোঝার বুঝে গেছে। সে রিচিকে বলে এসবের কিছুই সত্যি না। তখন তারা দুজন এসব কিছুকে নিজেদের কল্পনা মনে করে দরজাটা আবার খোলে আর দেখে যে সবই নর্মাল। এদিকে রিচি আর বিলের ভয় পাওয়া বন্ধ হয়ে যাওয়ায় দানবটা থমকে যায়। রিচি আর বিল সেখানে এলে দানবটা এদিকে রেখে তাদের দিকে এগিয়ে যায়। দানবটা বিলকে বলে তুমি মনে করো আমি সত্য না, এবার দেখো। এরপর হা করে তাদেরকে খেতে যায়। তখনই সেখানে বেভারলি চলে আসে আর দানবটার মাথার মধ্যে একটা বর্ষা ঢুকিয়ে দেয়। দানবটা আহত হয়ে যায়। শব্দ শুনে মাইক, স্ট্যানলি আর বেনও সেখানে আসে। আহত হয়ে দানবটা আরও হিংস্র হয়ে যায়। চলে যাওয়ার আগে এটা নিজের থাবা দিয়ে আঁচড় বসিয়ে দেয় বেনের পেটে। এরপর এটা চলে যেতে গেলে বিল এটার পিছু নেয় আর দেখে বাড়ির বেসমেন্টে যে কুয়া আছে দানবটা সেটাতে নেমে যাচ্ছে। তো যাই হোক, বাড়িটা থেকে তারা সবাই বের হয়ে আসে। এডির মা এসে এডিকে নিয়ে যায় আর লুজার্স ক্লাবের সবাইকে বলে যায় এডির সাথে আর না মিশতে। এডি চলে গেলে বিল সবাইকে বলে সে দেখেছে দানবটা কোথায় গেছে। পরের বার প্রস্তুতি নিয়ে গেলে তারা এটাকে হয়তো মারতে পারবে। কিন্তু স্ট্যানলি তখন বিলকে বলে যে সে পাগল হয়ে গেছে, তাই আবার যেতে চাচ্ছে। রিচিও আর যেতে চায় না। বেনও বলে দানবটা আবার 27 বছর পর হয়তো ফিরবে, ততদিন তো আর তারা দেরিতে থাকবে না, তাই তাদের এসব ঝামেলায় না পড়াই উচিত। তো এসব নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বেভারলি তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে তারা সবাই একজোট ছিল বলেই দানবটাকে মেরে বেঁচে ফিরতে পেরেছে। এখন আলাদা হয়ে গেলে তাদেরই ক্ষতি, তাদের উচিত একজোট হয়ে কাজ করা। কিন্তু স্ট্যানলি, রিচি আর বেন রাজি হয় না। তারা সেখান থেকে চলে যায় আর মাইক জানায় সে ডেরির বাইরের লোক, তার এসবের মধ্যে না পড়াই ভালো। এরপর সেও চলে যায়। বাকি থাকে শুধু বিল আর বেভারলি। কিন্তু তারা একা আর কি বা করবে। সবাই নিজেদের মতো গ্রীষ্মের ছুটি কাটাতে থাকে। তো একদিন হেনরি তার বাড়ির ব্যাকইয়ার্ডে বাবার বন্দুক দিয়ে নিশানা প্র্যাকটিস করছিল। সেটা দেখতে পেয়ে তার বাবা তাকে তার বন্ধুদের সামনে অপমান করে আর বন্দুক কেড়ে নেয়। এরপর হেনরি মন খারাপ করে বসেছিল অপমানিত হয়ে। হঠাৎ সে দেখে তাদের বাড়ির ডাকবাক্সে একটা লাল বেলুন আটকে আছে। এগিয়ে গিয়ে সে দেখে ডাকে একটা পার্সেল আর তাতে তার বনে হারিয়ে ফেলায় সেই ছুরি। হেনরির বাবা তখন সোফায় বসে টিভি দেখছিল। হেনরি সেখানে গিয়ে নিজের বাবার পেছনে দাঁড়ায়। টিভির ভেতর থেকে ক্লাউনটা হেনরিকে উস্কে দিতে থাকে তার বাবাকে মারতে। হেনরি নিজের বাবার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে এডি একদিন সুপার শপে যায় মেডিসিন কিনতে। তার ভাঙা হাতে প্লাস্টার। তো সেখানে স্কুলের একজন মিন গার্ল বসেছিল। সে এডিকে বলে তার মা তাকে যেসব ওষুধ খাওয়ায় সব নকল। এরপর এডির হাতের প্লাস্টারে কোনো লেখা না দেখে তাকে টিপ্পনি কেটে বলে তার কোনো বন্ধু নেই বলেই বোধ হয় হাতের প্লাস্টারে কোনো লেখা নেই। মেয়েটা তখন এডির প্লাস্টারে মার্কার দিয়ে লুজার লিখে দেয়। এদিকে একদিন বেভারলি বাড়ি থেকে বের হচ্ছিল, কিন্তু বের হতে গিয়ে দেখে তার বাবা মেইন গেটের দরজা লক করে রেখেছে। তার বাবা তার কাছে ডাকে আর বলে সে শুনেছে বেভারলি ইদানিং খুব ছেলেদের সাথে মিশছে।
এরপর সে সেই ফটোকার্ডটা বেভারলিকে দেখায়, যেটাতে কবিতা লেখা ছিল। বেভারলি বলে এটা শুধুই একটা কবিতা, কিন্তু তার বাবা সেটা মানে না। সে বেভারলিকে বাজেভাবে স্পর্শ করতে যায়। বেভারলি তার অ্যান্টেনা বরাবর একটা লাথি দিয়ে সরে যায় আর দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দেয়। তার বাবা ওয়াশরুমে দরজা ভেঙেই ভেতরে ঢোকে। বেভারলি ওয়াশরুমে জানালার কাঁচ ভেঙে অপেক্ষাতেই ছিল। তার বাবা ঢুকতেই সে সেগুলো তার দিকে ছুড়ে দিয়ে পালাতে যায়। কিন্তু এখানেই শেষ না, ঘটে ভয়ানক এক ঘটনা। ক্লাউনরূপী দানবটা এসে বেভারলির বাবাকে মেরে বেভারলিকে ধরে নিয়ে যায়। বেভারলিকে কি দানবটা মেরে ফেলবে? লুজার্স ক্লাব কি পারবে আবারও এক হতে? যাই হোক, সেদিন বেভারলির মূলত বিলের সাথে দেখা করার কথা ছিল। দীর্ঘ সময় পরেও বেভারলি না আসায় বিল বেভারলির বাসায় যায়। গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে গিয়ে বেভারলিকে না পেয়ে আর তার বাবার ডেড বডি দেখেই সে বুঝতে পারে দানবটা বেভারলিকে ধরে নিয়ে গেছে। বিল লুজার্স ক্লাবের সবাইকে বেভারলির নিখোঁজ হওয়ার কথাটা জানায়। তখন সবাই আবার একজোট হয় বেভারলিকে বাঁচাতে। এডিকে প্রথমে তার মা আসতে দিতে না চাইলেও এই প্রথম এডি নিজের মায়ের কথা অমান্য করে বের হয়ে আসে। মাইকও আসে নিজেদের ভেড়া মারার জন্য ব্যবহার করা বন্দুক নিয়ে। তাদের গন্তব্য সেই ভুতুরে বাড়ি। লক্ষ্য একটাই, কুয়া বেয়ে নিচে নেমে দানবের আস্তানায় পৌঁছানো। এবার আর কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে না, কারণ তারা বুঝে গেছে বাঁচতে হলে আর দানবটাকে হারাতে হলে একজোট থাকার কোনো বিকল্প নেই। কুয়ার কাছে গিয়ে তারা দেখে কুয়াটা ভয়ানক গভীর। পাশে পড়ে আছে একটি দড়ি। সেটার সাহায্যে একে একে সবাই নিচে নামতে থাকে। শেষ পর্যন্ত শুধু মাইক ওপরে থাকে। মাইক নামতে যাবে ঠিক তখনই তাদের খুঁজতে খুঁজতে গায়ে মৃত বাবার রক্ত মেখেই সেখানে এসে হাজির হয় হেনরি। এসে সে কুয়ার দড়িটা উপরে তুলে নেয়, যাতে কেউ আবার উঠে এসে মাইককে বাঁচাতে না পারে। তারপরই সে মাইকের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাইক আর হেনরির তুমুল ধস্তাধস্তি শুরু হয়। একসময় হেনরি মাইককে নিচে ফেলে মারতে উদ্যত হলে হাতের কাছে পাওয়া একটি পাথর দিয়ে মাইক হেনরির মাথায় আঘাত করে। হেনরি জ্ঞান হারিয়ে পড়ে যায়। মাইক তখন দ্রুত কুয়ার ভেতর নামতে শুরু করে, কিন্তু নামার সময় বন্দুকের একটি বুলেট ছাড়া বাকি সবগুলি তার হাত থেকে নিচে পড়ে যায়। এদিকে ড্রেনের ভেতরে এক জায়গায় বেভারলির জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখে পাশে দাঁড়িয়ে আছে একটি কার্নিভাল ভ্যান, গায়ে লেখা পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। ভ্যানের ওপর স্তূপ করে রাখা অসংখ্য লাশ, আর তার ওপরে শূন্যে ভেসে আছে শত শত বাচ্চা। বেভারলি পালাতে যাবে, ঠিক তখনই ভ্যানের দরজা খুলে যায়। দানবটা ক্লাউনের রূপ ধরে বিকটভাবে নাচতে থাকে বেভারলিকে ভয় দেখানোর জন্য। কিন্তু বেভারলি ভয় পায় না, বরং উল্টো ভ্যানের দরজা বন্ধ করতে এগিয়ে যায়। তখনই ক্লাউন তাকে চেপে ধরে, হা করে গিলে খেতে উদ্যত হয়। বেভারলি সাহস করে বলে সে ওকে ভয় পায় না। ভয়ের গন্ধ না পেয়ে দানবটা তাকে সরাসরি মারতে পারে না। তখন সে মুখ খুলে ভেতরের ডেডলাইট দেখায়। বেভারলি হিপনোটাইজ হয়ে শূন্যে ভেসে ওঠে। অন্যদিকে স্ট্যানলি বেভারলিকে খুঁজতে খুঁজতে টানেলের ভেতর এগিয়ে আসে। হঠাৎ দানবটা ভয়ঙ্কর সেই বৃদ্ধ মহিলার রূপ নিয়ে তার সামনে হাজির হয় এবং মুখে কামড় বসায়। ঠিক তখনই লুজার্স গ্রুপ স্ট্যানলিকে খুঁজতে সেখানে পৌঁছে গেলে দানবটা সরে যায়। স্ট্যানলি অল্পের জন্য বেঁচে যায়। সবাই যখন স্ট্যানলিকে নিয়ে ব্যস্ত, তখন বিল হঠাৎ জর্জিকে দেখতে পায়। সে মাইকের বন্দুক নিয়ে জর্জির পিছু নেয়। সবাই তাকে থামাতে চাইলেও বিল থামে না, জর্জির পিছু ছুটতে থাকে। পথে সে শূন্যে ভাসতে থাকা বেভারলিকেও দেখে, কিন্তু থামে না। তার সমস্ত মনোযোগ এখন শুধুই জর্জিকে ঘিরে। এদিকে লুজার্স ক্লাবের বাকিরা বিলকে খুঁজতে খুঁজতে বেভারলির কাছে পৌঁছে যায়। তারা বেভারলিকে টেনে নিচে নামায়, কিন্তু তখনও তার হুঁশ নেই। বেন বারবার তাকে ডাকতে থাকে, কোনো সাড়া না পেয়ে তার চোখ ভিজে ওঠে। আবেগে সে বেভারলিকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। ঠিক তখনই বেভারলির জ্ঞান ফিরে আসে। সে ফটোকার্ডের কবিতার প্রথম লাইন বলে, বেন দ্বিতীয় লাইন যোগ করে। তখন বেভারলি বুঝতে পারে ফটোকার্ডটি বেনই দিয়েছিল। সবাই আনন্দে বেভারলিকে ফিরে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ তারা খেয়াল করে বিল নেই। খুঁজতে খুঁজতে একসময় তারা দেখে বিল দাঁড়িয়ে আছে জর্জির সামনে। জর্জির একটি হাত নেই। জর্জি বিলকে বলে সে এখানে হারিয়ে গেছে, সবাইকে খুব মিস করে। তারপর বিলকে অনুরোধ করে তাকে বাড়ি নিয়ে যেতে। বিল আবেগ চেপে বলে সেও জর্জিকে খুব মিস করে, কিন্তু সে জানে সামনে দাঁড়িয়ে থাকা এই জর্জি আসল নয়। এরপর মাইকের কাছ থেকে নেওয়া বন্দুক দিয়ে বিল সরাসরি জর্জির মাথায় গুলি করে। জর্জি মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর জর্জির মরদেহ ধীরে ধীরে বদলে যেতে থাকে। আসলে জর্জির রূপে যেটা দাঁড়িয়েছিল সেটা ছিল দানব নিজেই।
পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় এবার সে নিজের আসল রূপ ক্লাউনের রূপে ফিরে আসে। ক্লাউনরূপী দানবটা তখন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মারতে উদ্যত হয়। সবাই যে যেদিক থেকে পারে একসাথে ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করতে থাকে। কিন্তু দানবটার শক্তির সঙ্গে কি আর মানুষের শক্তি তুলনা চলে? একে একে সে সবাইকে ছিটকে ফেলে দেয়, শুধু বিলকে ধরে রাখে। তারপর দানবটা প্রস্তাব দেয় সে শুধু বিলকে নিয়ে যাবে, বাকিদের ছেড়ে দেবে। এরপর আবার 27 বছরের জন্য ঘুমিয়ে পড়বে। ততদিনে তারা সবাই বড় হবে, স্বাভাবিক জীবন কাটাতে পারবে। আর যদি না মানে তাহলে সবাইকেই মেরে ফেলবে। বিল তখন সবাইকে চলে যেতে বলে সেই তাদের এখানে এনেছে, তার কারণেই সবাই মরতে বসেছে, তাই সবাই যেন তাকে রেখে চলে যায়। কিন্তু বেভারলি তখন দৃঢ় কণ্ঠে বলে কেউই বিলকে ছেড়ে যাবে না। ঠিক তখন রিচি এগিয়ে আসে। সে বিলকে বলে বিলের জন্যই আজ তাকে এখানে আসতে হয়েছে, এবার সে এই দানবটাকে মেরেই ছাড়বে। এই কথা শুনে দানবটা রিচির দিকে এগিয়ে আসে। রিচি দাঁত কামড়ে বলে লুজাররা কখনো বন্ধুত্ব ভাঙে না। একটা লাঠি তুলে নিয়ে সে ক্লাউনরূপী দানবটাকে আঘাত করে। এরপর একে একে সবাই যে যা পারে তাই দিয়ে দানবটাকে মারতে শুরু করে। দানবটা তাদের সামনে বারবার সেই সব রূপ নেয় যেগুলো দেখে তারা সবচেয়ে বেশি ভয় পেত। কিন্তু এবার কেউ আর ভয় পায় না। চারিদিক থেকে আঘাত আর একের পর এক রূপ বদলাতে বদলাতে দানবটা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। একসময় সে বেভারলির দিকে তাকায় আর তার বাবার রূপ ধরে। কিন্তু বেভারলি এক মুহূর্ত দ্বিধা না করে একটি লোহার রড তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। দানবটা কিছুক্ষণের জন্য জমে যায়, নড়তে পারে না। দানবটার হুঁশ ফিরতেই বিল সামনে এগিয়ে এসে বলে তুই বেভারলিকে মারতে পারিসনি, কারণ সে তোকে ভয় পায়নি। এবার আমরাও কেউ তোকে ভয় পাই না। এখন ভয় পাওয়ার পালা তোর, কারণ এবার তুই না খেয়ে মরবি। কারো ভয়ের শক্তি না পেয়ে দানবটা সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে। শেষমেশ সে পিছিয়ে যেতে যেতে কুয়ার গভীরে বিলীন হয়ে যায়। দানবটা হেরে যায় লুজারদের হাতেই। সবশেষে রিচি হালকা হাসি দিয়ে বলে এই গ্রীষ্মের ছুটিটা কিন্তু বেশ অ্যাকশনে কাটলো। আনন্দ আর স্বস্তিতে বিল বেভারলিকে জড়িয়ে ধরে। এদিকে দানব চলে যেতেই শূন্যে ভেসে থাকা বাচ্চারাও ধীরে ধীরে নিচে নেমে আসে। তখন বিল দেখে এক পাশে পড়ে আছে জর্জির রেইনকোট। সেই মুহূর্তে সে বুঝে যায় জর্জি সত্যি আর নেই। বিল ভেঙে পড়ে অঝরে কাঁদতে থাকে। বাকিরা তাকে ঘিরে ধরে সান্ত্বনা দেয়। জর্জিকে বাঁচাতে না পারলেও আজ ডেরির অসংখ্য বাচ্চাকে সে বাঁচিয়েছে। তার কারণেই আজ দানবটার তাণ্ডব শেষ হলো। তো যাই হোক, এই ঘটনার কিছুদিন পর লুজার্স ক্লাব আবার একদিন একসাথে দেখা করে। কিন্তু তারা তখনও নিশ্চিত নয় দানবটা সত্যি হেরে মারা গেছে নাকি 27 বছর পর আবার ফিরে আসবে। এই অনিশ্চয়তা থেকেই সবাই নিজের হাতের তালু কেটে ব্লাড প্রমিস করে, প্রতিজ্ঞা করে দানবটা যদি কখনো ফিরে আসে তাহলে 27 বছর পর যে যেখানে থাকুক আবার ডেরিতে ফিরে আসবে দানবটার সাথে শেষ লড়াই লড়তে। প্রতিজ্ঞা শেষে সবাই একে একে বিদায় নেয়। শেষ পর্যন্ত বিল আর বেভারলি একা থাকে। বেভারলি বিলকে জানায় এখন তার বাবা নেই, তাই সে ডেরির বাইরে তার এক আন্টির কাছে থাকতে যাবে। কতদিন থাকবে সে নিজেও জানে না। তারপর বলে বিলদের সাথে থাকতে গিয়ে সে কখনো নিজেকে লুজার মনে করেনি। কথা শেষ হলে বেভারলি চলে যাওয়ার সময় বিল হঠাৎ তার ঠোঁটে চুমু খায়। বেভারলিও তাতে সায় দেয়। দূরে দাঁড়িয়ে থাকা বেন, যে গোপনে বেভারলিকে ভালোবাসতো, শেষবারের মতো নীরবে সব দেখে নেয়। সে বুঝে যায় তার অনুভূতির কোনো জায়গা হলো না। তো যাই হোক, দানবটা কি সত্যি মরেছে নাকি 27 বছর পর আবার ফিরে আসবে? আর যদি ফিরে আসে, লুজার্স ক্লাব কি আবারও একত্র হবে? এবার কি তারা দানবটাকে চিরতরে শেষ করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের দেখতে হবে ইট চ্যাপ্টার 2 মুভিটি। খুব শীঘ্রই আমরা এই মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।